জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হসপিটাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমার জন্য আরেকটি মক টেস্ট, যে মক টেস্টটা আজকে আমরা আরো একটু বিশদভাবে আলোচনা করে দেখব, এবং পাশাপাশি তোমাদের জন্য কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলও বানানো হয়েছে। যে টেলিগ্রাম চ্যানেল তোমরা যোগ হয়ে যে ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, এবং আমাদের ইউটিউবের যে প্রথমে ওটাও পেয়ে যাবে। সেখানে তোমরা যোগ হয়ে মোটামুটি দেখবে যত ধরনের পিডিএফ থাকবে সেই পিডিএফ গুলিও ওখানে দেওয়াই থাকবে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। তো চলো আজকের মক টেস্টটা দেখা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন তোমাদের সামনে দেখো। আজকের যে মক টেস্টটি রয়েছে 4 নম্বর মক টেস্ট এটা চলছে। সেই মক টেস্টের প্রথম প্রশ্ন আমি রেখেছি 1 নম্বর, যে সত্তা স্বরূপত যা এবং এই স্বরূপের অঙ্গীভূত যে সব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করে যে বিজ্ঞান, তাই হলো দর্শন। কে বলেছেন? এখানে সত্তা স্বরূপত যা, সেই স্বরূপের অঙ্গীভূত যে সব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করে যে বিজ্ঞান, তাই হলো দর্শন। কে বলেছেন? আমরা এটা সবাই জানি, আমরা এটা জানি যে অ্যারিস্টটল বলেছেন, কারণ অ্যারিস্টটল প্রাথমিক এই সংজ্ঞাটি দিয়েছিলেন। তো এই যে কোটেশনগুলি আছে, এই কোটেশনগুলিকে মনে রাখা খুবই মুশকিল। তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ খবর যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের জন্য একটা কি বলে এটা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি। টেলিগ্রাম চ্যানেল দেখবে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়াই থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, ওখানে পিডিএফ গুলি দেওয়া থাকবে, এবং এই মক টেস্টের ভিডিওর যে মক টেস্টের জন্য যে পরীক্ষা সেটাও ওখানে দেওয়া থাকবে, এখানেও দেওয়া থাকতে পারে। কিন্তু তোমাদের জন্য স্পেশালি টেলিগ্রাম চ্যানেলটা বানানো হয়েছে। টেলিগ্রাম চ্যানেলটা তোমরা দেখো, তোমাদের আশা করি তোমাদের উপকারী হবে, কারণ ওখানে যাবতীয় যত ধরনের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলি হবে, পিডিএফগুলি হবে, সব ওখানেই দেওয়া হবে, পিডিএফ আকারে থাকবে ওগুলি। তোমরা ওটা দেখে নিও। আমি তোমাদের বললাম যে তোমাদের জন্য তৈরি করা হয়েছে টেলিগ্রাম চ্যানেলটা, তোমরা ওখানে কিন্তু জয়েন করে তোমরা দেখো ওটা তোমাদের জন্য। তোমরা অনেকে বলছিলে কি করে স্যার এগুলি পাবো, কি করে পিডিএফ পাবো হ্যান ত্যান। তো ওটার জন্যই কিন্তু বানানো হয়েছে টেলিগ্রাম চ্যানেল, শুদ্ধ স্পেশালি এইবার সিএসএসসির জন্য বানানো হয়েছে। তো দেখো এবার, দ্রব্য হলো এক বিশেষে আশ্রিত সামান্য। কে বলেছিলেন এটা? কে বলেছিলেন হচ্ছে প্লেটো। আমরা সবাই জানি, কারণ প্লেটো বলেছিলেন যে এই জগতের যে বিশেষগুলি আছে সেটা হচ্ছে সামান্যের কপি। তাহলে বিশেষের মধ্যে কি আশ্রিত রয়েছে সামান্য, তা সেই সামান্যগুলি কি একদম আমাদের আইডিয়া অর্থাৎ ধারণা, যার কপি হচ্ছে এই জগতের বস্তু বা বিশেষ বিশেষ বস্তুগুলি, তাই না? তাহলে এটা কে বলেছেন? আমরা জানি এটা প্লেটো বলেছেন। তাহলে এখানে ক নাম্বার, এখানে গ নাম্বার। এরপরে রয়েছে দেখো, দ্রব্যকে সামান্য ও বিশেষের সমন্বয় কে বলেছেন? কিন্তু তার একদম উল্টো। যেমন আমরা লগ বার্কলির মধ্যে দেখি মুখ্য গুণ গৌণগুণের, ঠিক এখানেও তাই। এখানে যেমন তিনি প্লেটো বলছেন যে দ্রব্য হচ্ছে সামান্য, বিশেষে সামান্য হচ্ছে আশ্রিত হয় কোথায়? বিশেষের ভিতরে। তার সামান্য এক ধারণা যা ধরা যায় না, ছোঁয়া যাবে না, তাই না? তো এখানে বলছে দ্রব্য হচ্ছে সামান্য এবং বিশেষের সমন্বয়। দ্রব্য ছাড়া সামান্য থাকতে, এই সামান্য ছাড়া বিশেষ থাকতে পারে না, আর বিশেষ ছাড়া সামান্যও থাকতে পারে না। এখানে কিন্তু আসে ফর্ম অ্যান্ড ম্যাটারের কথা। তাহলে এটা কে বলেছেন? আমাদের অ্যারিস্টটল বলেছেন। তোমরা সবাই মোটামুটি সবাই তো জানোই, ঠিক আছে? একটু আধটু যা সমস্যা রয়েছে সেটাকে তোমরা কিন্তু একটু ঠিক করে নেবে। এরপরে রয়েছে অ্যারিস্টটলের মতে নিচের কোন ব্যাখ্যাটি সত্য নয়। তোমরা এর আগের বার যারা মনে করো দিতে পারোনি, হ্যাঁ, অনেকেই বলছো যে স্যার ওইটা গুগল ফর্মটা খুলছে না। তো এইবারও আর একটা গুগল ফর্ম আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেটাকে দেখে নিও। হ্যাঁ, কারণ গুগল ফর্মে ওখানে এবারও 60টা কোশ্চেন থাকবে, তোমরা দেখো। ওটা কিন্তু টাইম দেওয়াই থাকবে। তো খুলছে না কেন তোমাদের এক একজনের জানি না, কিন্তু ওটা কিন্তু ইমেল অ্যাড্রেসটা তোমাদের কি থাকতে হবে? লগ ইন থাকতে হবে, ওখানে একটা নাম লিখতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে না ওটা খুলবে। একটু তো কিছু করতেই হবে ওটার সঙ্গে। আর যদি
না পারো, এখানে বসে বসে তো ওটা ঠিক করা সম্ভব নয়। ওটা আশেপাশে যদি কেউ জানে ওই বিষয়টাকে, তাহলে ওর কাছ থেকে একটু খুলে নিতে হবে, কারণ আমি তো এখানে বসে ওগুলি ঠিক করতে পারবো না। কারণ আমি তো বাড়িতে বা আশেপাশে দুই একজনকে খুলে দেখি ওটা যে ঠিক আছে কিনি, যখন তোমরা সমস্যার কথা বলো অন্য মোবাইল দিয়ে, বাড়ির অন্য কোনো মোবাইল দিয়ে, সেটা আমি খুলে দেখি, তো ওটা তো খুলে যায়। সেই মোবাইলটা লগ ইন থাকতে হবে, এবং মোবাইলের যে গুগল সেটাও কিন্তু লগ ইন থাকতে হবে। কি দিয়ে? তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে। অ্যারিস্টটলের মতে নিচের কোন বাক্যটি সত্য নয়? এই যে নয় নামক শব্দগুলি সত্য নয়, তাহলে আমরা প্রথমে দেখব আকার ও উপাদান সাপেক্ষ পদ। তো আকার ও উপাদান সাপেক্ষ পদ একদম সঠিক, এটা সত্য। উপাদান হলো অব্যক্ত, আকার হলো তার ব্যক্ত, একদম সঠিক। আকার বিহীন অস্তিত্বশীল, এই আকার ছাড়া অস্তিত্বশীল হতে পারবে না। এটা আর একটা দিকে উপাদানবিহীন আকার অস্তিত্বশীল। হ্যাঁ, উপাদানবিহীন আকার অস্তিত্বশীল। এখানে দেখো আকারবিহীন অস্তিত্বশীলতা, আকার না থাকলে তার অস্তিত্বশীল হতেই পারে না, তাই না? তাহলে আমাদের কাছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার। ঠিক আছে, এখানে খ। ঠিক আছে, এরপর দেখো কান্টের মতে প্রকৃষ্ট জ্ঞান হলো, কান্টের মতে প্রকৃষ্ট জ্ঞানকে তিনি 4 ধরনের অবধারণের কথা বলেছিলেন। বিশেষত তিনি প্রথমে 2 ধরনের বিষয়কে বলছেন, একটা বলছেন সংশ্লেষক, আর একটা বলছেন বিশ্লেষক, দুটো। আর বলছেন একটা হচ্ছে পূর্বত সিদ্ধ, আর একটা হচ্ছে পরত সাধ্য। এই দিয়ে এটার সঙ্গে একবার, এইটা দিয়ে একবার, এটার সঙ্গে একবার, এটা দিয়ে, এই 4 ধরনের বচন তিনি বলে তিনি বলছিলেন যে পূর্বত সিদ্ধ সংশ্লেষক এটি হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান, এটাকেই তিনি প্রুভ করেছিলেন। তাহলে কান্টের মতে প্রকৃষ্ট জ্ঞান কি? পূর্বত সিদ্ধ পূর্বত সিদ্ধ সংশ্লেষক। পূর্বত সিদ্ধ সংশ্লেষক হচ্ছে কান্টের মতে প্রকৃষ্ট জ্ঞান। এরপরে বলছে জ্ঞান অভিজ্ঞতা থেকে শুরু হলেও কেবল অভিজ্ঞতা থেকে আসে না। কে বলেছেন? এটা আমরা জানি কান্ট বলেছেন। কোন সময় বলেছেন? বলছে জ্ঞান অভিজ্ঞতা থেকে শুরু করলেও কেবল অভিজ্ঞতা থেকেই জ্ঞান আসে না। তিনি অ্যাকচুয়ালি প্রথমে তো কি বলে বুদ্ধিবাদী দার্শনিকদের ফিলসফিকে পড়ছেন, তারপরে যখন তিনি ভাবছিলেন যে সবকিছু বোধহয় বুদ্ধি থেকেই আসে বোধহয়, তো হঠাৎ তিনি কি করেছিলেন? হিউমকে পড়ছিলেন। হিউমকে পড়ার পর তিনি দেখছিলেন একটা লাইন দেখবে অনেক জায়গায় আমরা পাই, হিউম রোস্ট মি অ্যাবাউট হিউম রোস্ট মি মাই ডগমেটিক স্লাম্বার, এরকম একটা লাইন আমরা পাই যে হিউম আমার সেই দিবা নিদ্রা থেকে বা সেই ভ্রান্ত নিদ্রা থেকে জাগিয়ে তুলেছে। হিউম আমাকে স্ল্যাপিং অন মাই ফেস। তার মানে এই যে তিনি তারপর অভিজ্ঞতাকে পড়ার পরেও তিনি ভাবছেন যে শুধু তো অভিজ্ঞতা থেকে জ্ঞান হবে না, বুদ্ধি তো কিছু প্রয়োজন হবে। তো এই যে হারমোনাইজ, অর্থাৎ এই ক্ষেত্রে তিনি কি করেছেন? এই যে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে তিনি কি করছেন? হারমোনাইজ করছেন। তার যে চিন্তন বা চিন্তনশীল এক সমন্বয় সাধন করেছেন, সেই লাইনের ওই সময় কিন্তু এই লাইনটা আমরা পেয়েছি। জ্ঞান অভিজ্ঞতা থেকে শুরু করলেও কেবল অভিজ্ঞতা থেকে আসে না, সবকিছু কিছু কিছু বাদ দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা একটা জ্ঞানকে পাই। তো আবার তোমাদের বলছি, ওটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা কি টেলিগ্রাম চ্যানেল বানানো হয়েছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যেও, ওখানে কিন্তু সব ধরনের পিডিএফ গুলি দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো ডেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয় কেন? এর কারণ কি? ঠিক আছে, এর কারণ কি? এবার সবার প্রথমে একটা দিয়েছে, ডেকার্ত দর্শনের গাণিতিক পদ্ধতি প্রয়োগ করেছিলেন, একদম সঠিক। সমস্ত পূর্ব পরিচালিত মতবাদের বিরুদ্ধে সংশয় পদ্ধতি প্রয়োগ করেছেন, এটাও সঠিক। সহজাত ধারণার দ্বারা বুদ্ধিবাদ প্রতিষ্ঠা, এটাও সঠিক, তাই না? তার মানে আমার এই 3টে যদি সঠিক হয় তাহলে অ্যান্সার একটা এখানে রয়েছে সবকটি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সবকটি।
ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো এই সব কটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসছে জ্ঞানে নতুনত্ব থাকা চাই কারা বলেছেন। জ্ঞানে নতুনত্ব থাকা চাই কারা বলেছেন? জ্ঞানে নতুনত্ব থাকা চাই এটা বলেছেন বুদ্ধিবাদী দার্শনিকগণ। বুদ্ধিবাদী দার্শনিকগণ বলছেন যে জ্ঞানে কি থাকতে হবে? নতুনত্ব থাকতে হবে। যেমন কান্ট যেমন বলেছেন যে সব ধারণা অভিজ্ঞতা থেকে আসলে শুধু অভিজ্ঞতার দ্বারাই আমাদের জ্ঞান হয় না, আমাদের বুদ্ধিরও দরকার। এই জন্য তিনি কিন্তু কি 12টি ক্যাটাগরিকে ভাগ করেছিলেন। আমি এর আগের বার যে মক টেস্ট হয়েছিল সেখানে কিন্তু 12টা ক্যাটাগরির কথা বলেছিলাম এবং কি কি সেটাকেও আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, এখানে দেখো জ্ঞানে নতুনত্ব থাকা চাই, বুদ্ধিবাদী দার্শনিকরা এই কথা বলছেন। তো এক্ষেত্রে তারা বলছেন যে জ্ঞানে নতুনত্ব যদি না থাকে তো নতুন জ্ঞানকে কিভাবে জানতে পারি? তো যতটা সম্ভব দেখবে এই বিষয়টাকে যে জ্ঞানে কি করতে নতুনত্ব থাকা যায় কারা বলছেন? বলছেন বুদ্ধিবাদী দার্শনিকগণ। এরপরে দেখো 9, স্পিনোজা নিম্নলিখিত কোনটির সমর্থন করেন না? স্পিনোজা নিম্নলিখিত কোনটিকে সমর্থন করেন না? একাত্মবাদ, ঈশ্বরের প্রকৃতি সমান, ঈশ্বর প্রকৃতির সমান, ব্যক্তিগত ঈশ্বরের ধারণা, স্বনির্ভর সিদ্ধান্তবাদ। আমরা এই ক্ষেত্রে যদি আমরা বলি যে কোনটাকে তিনি স্বীকার করেন না, তিনি তো একাত্মকে স্বীকার করেছেন মনিজম, তার ফলে এসছে গড আর নেচার। আর এক্ষেত্রে এসছে কিন্তু যে দ্রব্য হচ্ছে কি স্বনির্ভরশীল, কিন্তু এই ব্যক্তিগত ঈশ্বর, এই যে পার্সোনাল গড, কেন তিনি এটাকে স্বীকার করেন না? কারণ স্পিনোজা মনে করেন যে ঈশ্বর কোনো ব্যক্তি নয়, তিনি জগতের বাইরে অবস্থান করেন, তাই না? তো ঈশ্বরই প্রকৃতি বা সত্তা, তিনি এটা মনে করতেন। তো তিনি বলছিলেন যে ডু আ সিভ আ নেচার, এরকম একটা উনি লাইন বলেছিলেন, তোমাদের অনেক বইয়ে হয়তো পাবে কিনা জানি না। অর্থাৎ ঈশ্বর অথবা প্রকৃতির যে ধারণার তিনি এক প্রবক্তা তিনি ছিলেন, এবং ব্যক্তিগত যে ঈশ্বরের ধারণা স্পিনোজার মতবাদের কিন্তু মানে ব্যক্তিগত ঈশ্বরের ধারণা স্পিনোজার মতবাদের কিন্তু কি হয়েছেন বাইরে। তার মানে তিনি একাত্মবাদ, ঈশ্বর প্রকৃতি সমান, এই যে স্বনির্ভর সিদ্ধান্তবাদ, কিন্তু ব্যক্তিগত ঈশ্বরের ধারণা এই বিষয়কে তিনি সমর্থন করেননি। এরপরে দেখো স্পিনোজার মতে পদার্থ সাবস্ট্যান্স কি? স্পিনোজার মতে সাবস্ট্যান্স কি? এখানে আছে বহু সত্তামূলক ও পরিবর্তনশীল। একদম কাটা এটা হবে না, কারণ তিনি যে প্রথমেই যে স্বনির্ভর সিদ্ধান্তবাদের কথা এখানে আমরা দেখছি, নির্দিষ্ট সীমার মধ্যে বিদ্যমান, তবুও নয়, কারণ এই স্বনির্ভর সত্তার যে সাবস্ট্যান্সের কথা বলা হয়েছে, অসীমের কথা বলা হয়েছে। এরপরে দেখো স্বয়ং বিদ্যমান, একদম তাই, এই যে স্বয়ং বিদ্যমান, নিজের দ্বারা ধারণ করান, এইটা ঈশ্বর থেকে সৃষ্ট না। এক্ষেত্রে দেখো স্পিনোজা পদার্থকে এমন এক সত্তা হিসেবে দেখেন যা ধরো নিজের দ্বারা ধারণ করা হয় এবং নিজেই নিজের কারণ, তাই না? তার মানে কজাসুই একটা শব্দ তোমরা পাবে, কজাসুই। তো এই যে নিজেই নিজের কারণ হবে, ঠিক আছে? তো মানে এই যে এটি অন্য কোনো কিছুর উপর নির্ভর করবে না। তো স্পিনোজা এটা মনে করেন একমাত্র সত্যিকারের পদার্থই হলো ঈশ্বর বা প্রকৃতি, যা অনন্ত ও স্বনির্ভর। তাহলে ঈশ্বর থেকে সৃষ্টি সেই দ্রব্য নয়, তাহলে ঈশ্বরই সেই দ্রব্য। তাহলে যা স্বয়ং বিদ্যমানে যে স্বনির্ভর সিদ্ধান্তবাদ, ডিটারমিনিজম, তা নিজে নিজেই যা ধারণ করা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে সি নাম্বার। ঠিক আছে, তাহলে এখানেও সি, এখানেও আমাদের সি নাম্বার অ্যান্সারই আমরা পাচ্ছি। এরপরে আসে 11 নাম্বার, লাইবনিজের মতে বাস্তব জগৎ মূলত কি দ্বারা গঠিত? লাইবনিজ বলছে বাস্তব জগৎ কি দ্বারা গঠিত লাইবনিজের মতে? লাইবনিজের মতে কি? লাইবনিজ বলছেন বাস্তব জগৎ মোনাড দ্বারা গঠিত, এবং মোনাড কি? মোনাড হচ্ছে প্রি এস্টাবলিশড হারমোনির দ্বারা সেটা কি হয়, একাই ওটার সামঞ্জস্য একটা তৈরি করে। তা আমরা জানি মোনাডের কথা, মোনাড। এবার এক্ষেত্রে লাইবনিজ কেমন বলতেন যে বাস্তব জগৎ যে পদার্থ, বাস্তব জগৎ পদার্থ নয় বরং মোনাড দ্বারাই তৈরি হবে,
তাই না? তো মনাড কি? মনাড হচ্ছে চৈতন্য সম্পন্ন, যা অবিভাজ্য, আত্মনির্ভর একক এক সত্তা। আমরা এটা যত জানি যে উইন্ডোলেস, গবাক্ষহীন, যা অ্যাকচুয়ালি মনের মতন কিন্তু অ্যাকচুয়ালি আচরণ করে। তাহলে এগুলি কি? এগুলি তো বস্তু নয়, বরং মানসিক প্রকৃতির একক সত্তা। তাহলে প্রতিটি মনারই নিজের ভেতরেই একটি জগৎ কিন্তু তাহলে কি করবে? বহন করবে, এইটুকু আমরা বলতে পারি। তাহলে প্রত্যেকটা জগতের যে মূলত কি দ্বারা গঠিত হবে? তাহলে লাইবনিজের মতে তা মোনাড দ্বারা গঠিত হবে। এটা আমরা মোটামুটি অনেক জায়গায় পড়েছি যে তার মোনাডোলজি তত্ত্বতে। তা লাইবনিজের যে সেরা সম্ভাব্য জগৎ, বেস্ট অফ অল পসিবল ওয়ার্ল্ড ধারণাটি কি বোঝায়? এখানে আছে ঈশ্বরের জগতের দুঃখ দুর্দশা উপেক্ষা করেছেন, বর্তমান জগৎই নৈতিকভাবে সবচেয়ে ভালো, ঈশ্বর অসীম সম্ভাব্য জগতের মধ্যে সর্বোত্তমটি সৃষ্টি করেছেন, আর জগৎ পরিবর্তনশীল অনির্দিষ্ট। তো একটা কথা তিনি সেরা সম্ভবত জগৎ হিসেবে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে ঈশ্বর হচ্ছে অসীম জ্ঞানের অধিকারী। তিনি সমস্ত সম্ভাব্য জগতের মধ্যে একটিকে বেছে নিয়ে, তাহলে একটিকে বেছে নিয়েই তো সৃষ্টি করেছেন, যেটি হবে কি? সর্বোত্তম, অল দ্য বেস্ট, তাই না? এক্ষেত্রে আমরা দেখি যে জগতে দুঃখ ভোগ আছে, সেক্ষেত্রেও মানে তবু আমরা কি করি? সামগ্রিক যে বিচারটা করি, মানে সর্বত্রিক যে বিচারটা আমরা করি, এটি কিন্তু নৈতিক, যৌক্তিক এবং সৌন্দর্যের সেরা জগৎ হিসেবে আমরা দেখি। তো এটা হচ্ছে লাইবনিজ বলেছিলেন। তো লাইবনিজের তাহলে হিসেবে দেখো, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখো সি নাম্বারটা, যে ঈশ্বর অসীম সম্ভাব্য জগতের মধ্যে সর্বোত্তমটি সৃষ্টি করেছেন, তাহলে এই ধারণাকেই বোঝাবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো আমি ব্যাখ্যাও তোমাদের বলছি প্রথমে, তারপরে কিন্তু অ্যান্সারটাকে বলার চেষ্টা করছি যাতে তোমরা কোরিলেটটা করতে পারো। যদিও দেখো কেউই পণ্ডিত নই, তো আমিও তো পণ্ডিত নই, তো যতটা আমি বুঝি, আবার এবার যতটা ধরো কত সময় কি হয় অ্যান্সারও ভুল হয়ে যায় অনেক সময়। দেখো এবার এক এক ধরো বই এক এক ধরনের, কোথায় কোন প্রিন্টিং হয়েছে, দেখো আমি কোন বইটাকে পড়ছি, আমি তো কত সময় ওটার জাস্টিফিকেশন দেখেও নেই, তবু কত সময় বলে যায়। তো অনেকে যেমন প্রথম যে মক টেস্টটা দিয়েছিলাম 20-এর ভিতরে যে এ নাম্বারটা, মানে 20 নাম্বারের অপশানটা এ হওয়া উচিত, আমি বলার সময়ই ভুল করেছিলাম না বুঝে। জানি না, ওটা কোনো না কোনো ভাবে ভুল হয়েছিল। ঠিক আছে, ওটা একটু তোমরা ঠিক করে নাও, আমি কিন্তু পিনও করে দিয়েছি। এবং যদি আমি বারে বারে তোমাদের বলি যদি ভুল হয়, তাহলে তোমরা কমসে কম আমাকে ভুল যে হচ্ছে সেটাকে কমসে কম বুঝিয়ে দিও। সে খারাপভাবে কমেন্ট করো, ভালোভাবে কমেন্ট করো, যাই করো, আমার কিন্তু উদ্দেশ্য সেম। উদ্দেশ্য আমার একটাই, যে তোমাদের শুধু সাহায্য করার সাথে নিজেরও সাহায্য করা, মনে করো, তাতে আমারও কাজ হয়। আমার কাজই শুধু একটাই, যে আমি তোমাদেরকে সাহায্য করতে চাইছি এবং স্বতঃপ্রণোদিতভাবে সাহায্য করতে চাইছি। ঠিক আছে, এবং আরেকটা বলি যে তোমাদের জন্য যে এই যে স্বতঃপ্রণোদিত কথা থেকে বলে আমি আরো 2বার বলে দিয়েছি, এখন মনে করো বলা শুরু হয়েছে তাই এটা বলছি। আমি কিন্তু তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করে দিয়েছি, ওটাই তোমরা দেখবে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক রয়েছে, ক্লিক করো, টেলিগ্রাম চ্যানেলে চলে যেও, ওখানে গিয়ে যত পিডিএফ আছে তোমরা পিডিএফগুলি কালেক্ট করো, ওখানে গুগল ফর্মও থাকবে, সেখানে তোমরা গুগলে গিয়ে তোমরা পরীক্ষা দাও, ওখানে সেট থাকবে পুরা 60টার কোশ্চেন, দেখো কত কেমন পাচ্ছ, আরো কি কি ডেভেলপ করতে হবে সেগুলিকে দেখো। ঠিক আছে, অনেক কিছুই থাকছে, ও যত ম্যাটেরিয়ালগুলি থাকবে পড়ার জন্য সেগুলি এখানে পাবে। চলো সামনের দিকে যাই। এরপরে রয়েছে জন লকের মতে মানব জ্ঞানের মূল উৎস কি? জন লকের মতে মানব জ্ঞানের মূল উৎস, আমরা জানি মানব জ্ঞানের মূল উৎস অভিজ্ঞতা, কারণ জন লক অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি যুক্তি, ঈশ্বরের বোধ, অন্তর্দৃষ্টি এগুলি না, তিনি বলবেন যে অভিজ্ঞতার কথা। তো অভিজ্ঞতা, জন লক বলছেন অভিজ্ঞতাবাদী ইমপ্লিসিট দার্শনিক, তিনি কি বিশ্বাস করতে যে আমাদের সমস্ত জ্ঞান অভিজ্ঞতা থেকে আসে। তো তিনি টাবুলার আসার ধারণার কথা বলছেন, যে জন্মলগ্নে মানুষের মন কেমন থাকে, সাদা কাগজের মতো, যেটা আস্তে আস্তে কি হয় অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সেই সাদা কাগজটা ভরে ওঠে।
এবং যে ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা ও যেগুলি আমাদের প্রতিফলিত ও এগুলি অভিজ্ঞতার মাধ্যমে মস্তিষ্কের যে এগুলির মাধ্যমে কিন্তু আমাদের কি জ্ঞান গঠিত হয়। তো সেক্ষেত্রে দেখো মানব মনের মূল উৎসটা গেলে কি অভিজ্ঞতা হবে। এরপরে দেখো লকের মতে প্রাইমারি এবং সেকেন্ডারি গুণের মধ্যে পার্থক্য কিভাবে নির্ধারিত হয়। এক তো বলছি ঈশ্বর প্রদত্ত মানুষ্য প্রদত্ত গুণ অনুযায়ী, ঠিক আছে, বলছি ঈশ্বর প্রদত্ত মানুষ্য প্রদত্ত গুণ অনুযায়ী, তারপরে বলছি প্রকৃতি ও আপেক্ষিক গুণ অনুযায়ী। ঈশ্বর প্রদত্ত দেখো ইন্দ্রিয় অভিজ্ঞতার বাইরে গিয়ে তো আমাদের অভিজ্ঞতায় তো ঈশ্বর প্রদত্ত হয় না, তো সেই হিসেবে তো ঈশ্বর পরে আসার কথা। ভাষাগত ধ্বনিগত বৈচিত্র্য অনুযায়ী দর্শনের যুক্তিক সীমারেখা এগুলি। তো বস্তুর একটা প্রকৃতি ও আপেক্ষিক যে গুণ, কেন? কারণ লক যে বলছেন যে প্রাইমারি কোয়ালিটিস বলতে সেই গুণগুলিকে আমরা বুঝি যেগুলি বস্তুর মধ্যে প্রকৃতভাবেই বিদ্যমান, যেমন ধরো আকার, আয়তন, এগুলি। তো অন্যদিকে যদি আমরা দেখি সেকেন্ডারি গুণ হিসেবে তিনি কি বলছেন যে যে গুণগুলি আমাদের ইন্দ্রিয়ের উপর নির্ভর করে, যেমন ধর রং, গন্ধ, স্বাদ। তাই এই পার্থক্য বস্তুর প্রকৃতি এবং আপেক্ষিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের বি নাম্বার অ্যান্সার সঠিক হবে, আর এখানে সি নাম্বার অ্যান্সার সঠিক হচ্ছে। এরপরে বলছে বার্কলে নিম্নলিখিত কোন তত্ত্বের বিরোধিতা করেছেন। বার্কলে নিম্নলিখিত কোন তত্ত্বের প্রজ্ঞার তত্ত্ব, আদর্শবাদ, বস্তুবাদের তত্ত্ব, অভিজ্ঞতাবাদ। তিনি অভিজ্ঞতাবাদকে স্বীকার করেছেন, তিনি আদর্শবাদকে স্বীকার করেছেন, তিনি প্রজ্ঞার ধারণা কিন্তু তিনি বস্তুবাদকে স্বীকার করেননি, ম্যাটেরিয়ালিজম। কেন? কারণ বার্কলের যে বস্তুবাদ তিনি একটা বিরোধিতা করেন। তিনি কেন বিরোধিতা করতেন? কারণ তিনি বিশ্বাস করতেন এমন কিছু বস্তু যা চেতন বা মানসে অনুভূত হচ্ছে না, তা অস্তিত্বশীল, তাই না? তা বস্তুর প্রকৃত পক্ষে যে চেতনার উপলব্ধি জ্ঞান বস্তু ছাড়া আর কিছুই নয়। তো এই যে মতবাদ, এই মতবাদে তাকে একজন আদর্শবাদী হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করে। তো এই অর্থে তিনি বস্তুবাদ তত্ত্বকে বিরোধিতা করেছেন, ম্যাটেরিয়ালিজমকে। এইবার দেখো হিউমের মতে বিমূর্ত ধারণা কি। হিউমের মতে কিন্তু বিমূর্ত ধারণা তোমরা সবাই জানো, হিউমের মতে বিমূর্ত ধারণা একটা সার্বিক ধারণা। অনেক ক্ষেত্রে এরকম থাকতে পারে বিশেষ, কি বলে, অনেক ক্ষেত্রে কিন্তু থাকতে পারে এটা যে বিশেষ, আসলে সেটা কিন্তু সার্বিক। কেন? কারণ হিউম মনে করেন যে বিমূর্ত ধারণা কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ নয়, তা সার্বজনীন। কেন? কারণ তিনি এরকম মনে করেন যে ধারণাগুলি আসলে আমাদের যে ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার প্রতিরূপ, মানে কপি বা ইমপ্রেশনের কথা বলেছেন। যেহেতু এগুলি ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা বিশেষ বস্তু বা ঘটনা, তাই এক্ষেত্রে যে ধারণাগুলিও বিশেষ হওয়ার কথা। কিন্তু আমরা যখন কোনো বিশেষ বস্তুকে দেখি তখন তার একটি সাধারণ যে ধারণা থাকে আমাদের মনে তৈরি হয়, যা বিভিন্ন বিশেষ বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তো হিউম একে বলছেন জেনারেল আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো যেমন মনে করো যখন আমরা লাল আপেল দেখি তখন লাল এবং আপেল এই দুটি ধারণা আমাদের মনে আসে। তো লাল একটি বিশেষ রং, কিন্তু যখন আমরা লাল শব্দটি ব্যবহার করি তখন তা যে কোনো বস্তুর লাল ধারণা দিতে পারে। তার আপেল শব্দটিও তেমনি যে কোনো আপেলের ধারণা দিতে পারে। তাই এক্ষেত্রে হিউম কিন্তু বিমূর্ত ধারণাটাকে বিশেষ কিন্তু হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু সরলীকরণের মাধ্যমে তৈরি হয়। তো হিউমের মতে বিমূর্ত যে ধারণাটি বিশেষ না, কিন্তু তাহলে এটি এই সরলীকরণের মাধ্যমে তৈরি হওয়া যে ধারণা তা কোনোভাবে বিশেষ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু সেটা কিন্তু আসলে কি, সেটা হচ্ছে সার্বিক, মানে সার্বজনীন। বোঝা গেল? তো আমার তো মনে হয় তোমাদের মোটামুটি বোঝার কথা। এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ, কিন্তু সরি বিশেষ বলছি আবার আমি, সার্বিক, ঠিক আছে? তো এরপরে দেখো হিউমের মতে কারণতা, কজুয়ালিটি কিভাবে প্রতিষ্ঠা হয়। আমরা জানি হিউম যে সতত সংযোগবাদের কথা বলছেন, অ্যাকচুয়ালি এটা এক ধরনের অভ্যাস,
তিনি বলছে কার্যকারণ তত্ত্ব ওইরকম নয়, তিনি বলছে এটা একটা পূর্বে একটা ঘটনা ঘটবে, তারপরেই আর একটা ঘটনা ঘটে যাবে, এইটাই হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে এক ধরনের হ্যাবিট। যেমন ধরো আগুন জ্বলছে, জল দিলে নিভে যাওয়া, এটা হচ্ছে আমাদের হ্যাবিট। মনে করো এটা পরে ঘটে যাওয়ার কথা। আগুন জ্বলছে, উত্তাপ নিচ্ছে, আমার হাত গরম হচ্ছে, এটাই হ্যাবিট আমাদের। ঠিক আছে, তো এখানে দেখো এই যে অভ্যাসের ফলে গঠিত এই প্রত্যাশাটা, তাহলে এই সি নাম্বারটা আমাদের কাছে সঠিক হবে। নিচের কোনটি হিউমের সেলফ সংক্রান্ত মতের সঠিক উপস্থাপন? আত্মা একটি চেতনার একক সত্তা, আত্মা হচ্ছে অভিজ্ঞতার ধারাবাহিকতা মাত্র, আত্মা ঈশ্বরের অংশ, আত্মা যুক্তির মাধ্যমে নির্ধারিত। তো এক্ষেত্রে তোমাদের বলি যে হিউম সেলফ বা আত্মার যে ঐতিহ্যগত যে ধারণাকে প্রত্যাখ্যান করেছেন, এক নাম্বার। ঠিক আছে, ঐতিহ্যগত ধারণা। হ্যাঁ, তো তিনি আসলে কি বলেন? তিনি বলেন আমরা যখন আত্মাকে পরীক্ষা করি তখন কেবল বিচ্ছিন্ন ও যে পরিবর্তনশীল যে অনুভূতি বা ভাবনা ও সংবেদন এগুলি পাই, তো কোনো স্থায়ী সেলফ বা আত্মা আমরা কিন্তু তাহলে পাচ্ছি না। তাই হিউম এরকম বলেন যে আত্মা বলতে কেবল ধারাবাহিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত যে অভিজ্ঞতাগুলির সমষ্টিকেই কিন্তু আসলে শুধু বোঝাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তাহলে কি দেখো, সেলফ সংক্রান্ত সঠিক তাহলে মতটা কি হবে? এখানে আত্মা একটি চেতনার একক, এটা তো তাহলে হচ্ছে না। তাহলে এই যে দেখো, আত্মা হচ্ছে অভিজ্ঞতার ধারাবাহিকতা মাত্র। ঠিক আছে, তো আত্মা ঈশ্বরের অংশ, আত্মা এগুলি হবে না। তা আত্মা হচ্ছে অভিজ্ঞতার ধারাবাহিকতা। ঠিক আছে, এরপরে দেখো 19, যে গুইলফোর্ড এর বুদ্ধিমত্তার মডেলটি মোট কতটি পৃথক মানসিক ক্ষমতা নির্দেশ করে, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস? তো আমরা জানি যে এক্ষেত্রে 120টি কিন্তু এটা সঠিক হবে। কেন? কারণ তার এই যে গিলফোর্ড তিনি বলছেন তার যে একটা ইস্যু আছে যে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, সেই মডেলটা যে বুদ্ধিমত্তাকে তিনি 3 মাত্রায় ভাগ করেছেন। সবার প্রথম একটা হচ্ছে অপারেশনস, আর একটা হচ্ছে কন্টেন্টস, আর একটা হচ্ছে প্রোডাক্টস। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে 3টে ভাগে কি করছে, কি বললাম, অপারেশন, কন্টেন্টস অ্যান্ড হচ্ছে প্রোডাক্টস। এই যে 3টি মাত্রার সংমিশ্রণে তিনি 120টি পৃথক যে বুদ্ধি বৃত্তির যে ক্ষমতার কথা তিনি কিন্তু এখানে বলছেন। তো এই যে মনে করো তার এই মডেল ইন্টেলিজেন্সের যে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিকে তাহলে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে বিষয়গুলি, এগুলি একটু দেখবে, এগুলি এটা আমি বলছি, এটা তুমি শুনছো, এটা শোনার পরে তোমরা কিন্তু যখন বইটা একটু দেখবে আর ভোলা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 120। 20 নম্বরে যে জ্ঞান চেতনার কোন স্তরটি এমন একটি অবস্থাকে নির্দেশ করে যেখানে ব্যক্তি অবচেতনভাবে এমন তথ্য ধারণ করে যা তাৎক্ষণিকভাবে উপলব্ধ নয়, কিন্তু নির্দিষ্ট সংকেত বা প্রভাবের মাধ্যমে সচেতন মনে আনা যেতে পারে। তোমরা জানো আমাদের মাইন্ডকে 3 ভাগে ভাগ করে রাখা হয়েছে। একটা হচ্ছে কনশাস, আনকনশাস, আর একটা প্রি কনশাস বলা হয়েছে। এই যে দেখো, এটা প্রি কনশাসকে সাবকনশাসও বলা হয় অনেক সময়। এটা বোধহয় সাবকনশাস, বোধহয় একটা আনকনশাস। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু হবে যে এই যে উপলব্ধ নয় কিন্তু পরবর্তীতে উপলব্ধ হয়, সেটা কিন্তু প্রি কনশাস। যেমন আমরা স্বপ্ন দেখি। ঠিক আছে, তাহলে এই যে প্রি কনশাস যেটাকে বলা হয়, তো এটা পূর্ব চেতনা, এটাকে সাবকনশাসও বলা হয়। তো এই স্তরটি যেখানে তথ্য আমাদের সচেতন মনে নেই, কিন্তু সেটা কোনো না কোনোভাবে সেটা সুপ্ত অবস্থায় তাকে উপযুক্ত সংকেত পেলে সে সচেতন মনে ফিরিয়ে আনা যায়। ঠিক আছে, এই সিগমন্ড ফ্রয়েডের মনের গঠন এবং তত্ত্ব অনুযায়ী এই সিগমন্ড ফ্রয়েড তো এই বিষয়টা দিচ্ছেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্তর কিন্তু। তাহলে এই যে স্তরটি একেবারে সচেতন না একেবারে অচেতন, এটা একেবারে সচেতনও নয়, একেবারে অচেতনও নয়। ঠিক আছে, প্রি কনশাস লেভেল। এরপরে দেখো নিম্নলিখিত কোনটি থর্নডাইক, এডওয়ার্ড থর্নডাইকের
আইনসম্মতভাবে অন্তর্ভুক্ত নয়। এখানে দেখো ল অফ ইফেক্ট, ল অফ রিডনেস, হ্যাঁ, ল অফ এক্সারসাইজ, ল অফ রেইনফোর্সমেন্ট। এইবার আমরা বলি এখানে অন্তর্ভুক্ত নয় বলছে, কোনটা অন্তর্ভুক্ত সেটা নয়, কিন্তু আমরা জানি এটা 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 এই তিনটেই কি আমাদের হচ্ছে থর্নডাইকের থিওরি। কিন্তু দেখো এই যে ল অফ রিইনফোর্সমেন্ট, এটি কিন্তু আমাদের কিন্তু কি আমাদের থর্নডাইকের থিওরি নয়। এটা কার থিওরি? এটা বিএফ স্কিনারের থিওরি। এই যে অপারেটিং যে কন্ডিশনস, এই তত্ত্বের একটি মূল ধারণা, তাই না, যা থর্নডাইকের তার আইনের অন্তর্গত। তো এক্ষেত্রে আমরা দেখো একদম পরিষ্কার যে এই যে তিনটি রয়েছে, এই তিনটি আমাদের হচ্ছে থর্নডাইকের, কিন্তু এইটা তাহলে হবে আমাদের, কারণ এটা হচ্ছে স্কিনারের থিওরি। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। কোনটি নয় দেখো একটু মন দিয়ে ভালো করে কিন্তু পরীক্ষার সময় দেখতে হবে। গেস্টাল্ট মতবাদ অনুযায়ী নিচের কোনটি হলো ফিগার গ্রাউন্ড পারসেপশনস এর যথার্থ উদাহরণ? নিচের কোনটি? তো এক্ষেত্রে তোমাদের যদি বলতে হয় তাহলে এক্ষেত্রে দেখো যে গেস্টাল্টরা কি মনোবিজ্ঞানে ফিগার গ্রাউন্ড যে পারসেপশন যে বোঝেন, এখানে যখন আমরা কোনো কিছু দেখি তখন আমাদের মস্তিষ্ক প্রধান বস্তুকে মানে কোনো ফিগারকে সেই পটভূমিতে কোনো গ্রাউন্ডের মধ্যে, তাই না, তাকে পৃথক করে বোঝাবার চেষ্টা করে। তো কিছু চিত্রে এই আলাদা করা সহজ হয় না, এবং আমাদের যে মাথা, আমাদের যে ব্রেন, সেই একাধিকভাবে চিত্রটি ব্যাখ্যা করতে পারে। যেমন ধরো কিছু ছবিতে একই সাথে দুটি ব্যাখ্যা সম্ভব, যেমন ফুল ও মুখ, এই ধরনের দ্ব্যর্থতা, মানে এই ধরনের যে দুই ধরনের শব্দ যে দ্ব্যর্থতা বলি আমরা, অ্যাম্বিগিউটি, ঠিক আছে, ফিগার গ্রাউন্ড অ্যাম্বিগিউটির কিন্তু একটা উদাহরণ হয়ে দাঁড়ায় কিন্তু। তাহলে এক্ষেত্রে যে ফিগার গ্রাউন্ড যে পারসেপশন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে একটি ছবিতে একই সঙ্গে ফুল এবং মুখ দেখানোর সম্ভাবনা নির্ভর করে আপনি কি দেখার চেষ্টা করছেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কি দেখতে চাই ওখানে সেটাকেই দেখার চেষ্টা করছেন কিনা, সেটা আমাদের দ্ব্যর্থকতা টাইপের একটা জিনিস এটা উৎপন্ন হয়, ঠিক আছে। এরপরে আসে দেখো টিউলফিং এর মতে স্মৃতির মধ্যে এপিসোডিক মেমোরি ও সিমেন্টিক মেমোরির মধ্যে প্রধান পার্থক্য কি? তাহলে এটাকেও দেখো তোমাদের যদি আমি একটু বলে নিই তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে, কারণ এক্ষেত্রে তোমরা দেখো এই প্রত্যেকটা, আমি একটা গল্প মানে যে এটা ব্যাখ্যা বলছি, দেখো এর সাথে কিছু না কিছু মিলবে। যেমন ধরো অ্যান্ডেল যে টিউলফিং তার ব্যক্তি, তার মত অনুসারে যদি আমরা দেখি যে এপিসোডিক যে মেমোরি, সেটা হলো সেই স্মৃতি যা ব্যক্তি তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও নির্দিষ্ট সময় স্থান সম্পর্কিত ঘটনা হিসেবে মনে রাখে। যেমন গতকাল বিকেলে আমি পার্কে গিয়েছিলাম। আর যে সিমেন্টিক যে মেমোরি, সেটা তথ্যভিত্তিক সাধারণ জ্ঞান। যেমন ধরো প্যারিস হলো ফ্রান্সের রাজধানী, যেমন তুমি ওখানে কোনদিন যাওনি, ভারতের রাজধানীর নাম দিল্লি, ভারতের রাজধানী খুব খারাপ জায়গা বা ভালো জায়গা, এই যে বিষয় যা ব্যক্তিগত অভিজ্ঞতা সরাসরি যুক্ত কিন্তু নয়, কিন্তু তোমার যে অভিজ্ঞতা যে সরাসরি যুক্ত কিন্তু হয় না, এই দুইয়ের মধ্যে যে তথ্যভিত্তিক। তাহলে এক্ষেত্রে দেখো বি নাম্বারটা তোমরা অনেকক্ষণ থেকে দেখছো যে বি নাম্বারটা এপিসোডিক যে মেমোরি হলো ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তি, যেখানে সিমেন্টিক মেমোরি হলো সাধারণ জ্ঞানের ভিত্তি, আমরা জেনারেল নলেজ, আর একটা হচ্ছে একদম পার্সোনাল নলেজ, ঠিক আছে। তো বি নাম্বারটা কিন্তু সঠিক। এরপরে 24 মোরাল নিহিলিজম, তোমরা নাম শুনেছো, মোরাল নিহিলিজমের সঙ্গে কোন ভারতীয় দর্শন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি চারবাক দর্শন এটার সাথে সবথেকে বেশি যুক্ত হবে, কারণ হচ্ছে ধরো চারবাক দর্শন জগৎ এবং আত্মার অতীন্দ্রিয়ের যে ধারণা, পরলোক বা ধর্ম কর্ম সবকিছু অস্বীকার করে। তারা অ্যাকচুয়ালি পরলোক, পুনর্জন্ম বা ধর্মের যে নৈতিক দৃষ্টিভঙ্গি, এগুলি স্বীকার করে না। এই দৃষ্টিভঙ্গি যে নৈতথ্যবাদ,
মানে মোরাল নিহিলিজম মানে নৈতিক যে বিষয়টা তার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবেই সামঞ্জস্য। তারাও এরকম পুনর্জন্ম মানে নৈতিকতা ইত্যাদি পাপ পুণ্য এগুলি কিন্তু তারাও মানেন না। তাহলে এক্ষেত্রে কি হবে, আমাদের সি নাম্বারটা সঠিক। এরপরে দেখো নাম্বার 25 রয়েছে। 25-এ আমাদের কি হবে দেখো, 25-এ রয়েছে অহিংসা পরম ধর্ম। এই নীতিগত আদর্শ কোন ভারতীয় নীতি বিদ্যাগত চিন্তার কেন্দ্রে রয়েছে? আমরা জানি অহিংসা পরম ধর্ম, এটা আমরা লাইনে অনেক জায়গায় দেখেছি, এটা বৌদ্ধ দর্শনের সঙ্গে যুক্ত। কারণ বৌদ্ধ যে নীতিবিদ্যার কেন্দ্র রয়েছে অহিংসা, তাই না? এবং জৈনদেরও কিন্তু বৌদ্ধদের এই ব্রহ্ম বিহার সেখানে। এক্ষেত্রে যে যদি কোনো যে জন্মগত বা নবাগত কারো কাহিনী বা অষ্টাঙ্গিক মার্গে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে এই অহিংসা, যেমন বুদ্ধ পঞ্চশীল, এর মধ্যে আচার অনুষ্ঠান প্রশাসনের এইসব বিষয় যে শিক্ষা দেয়, যার প্রথমটি হলো মানে প্রাণী হিংসা না করা, তার মানে অহিংসা। তো আমরা এটাকে অনেক জায়গায় কিন্তু এটাকে দেখেছি। তো চলো তাহলে এবার পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেন যেমন 26, জৈন নীতিবিদ্যায় অপরিগ্রহ এর মূল দর্শন কি বোঝায়? অপরিগ্রহ মানে কি? অপরিগ্রহ মানে আমরা সবাই জানি, অপরিগ্রহ মানে হচ্ছে যে ধন সম্পদ পরিত্যাগ করা, তাই না? অপরিগ্রহ মানে কারো ধন সম্পত্তির লোভ লালসা এগুলি যেন না থাকে। তার জৈন দর্শনের 5টি মহাব্রতের মধ্যে এটি একটি অপরিগ্রহ। তাহলে ওরা পঞ্চমহাব্রতের কথা বলছে, তোমরা সবাই জানো সেটার মধ্যে। তাহলে মানে এইটা হচ্ছে বস্তুর প্রতি আসক্তি থাকা যাবে না। মনে করো কোনো বস্তুর প্রতি, নিজের সম্পত্তির প্রতি আসক্তি থাকা যাবে না। তাহলে এটা হচ্ছে একজনে আমাদের আত্মসংযমমূলক যে নীতিবিদ্যা, তাই না? যার কারণে আমাদের কি হবে, মুখের পথ আরো সুদৃঢ় হবে, তাই না? তাহলে এই যে দেখো এ নাম্বার, সমস্ত ধন সম্পদ পরিত্যাগ করা, তার মানে এর প্রতি মোহ না থাকা, ঠিক আছে? এরপরে আসবে নিম্নলিখিতদের মধ্যে কে যুক্তি দিয়েছেন যে নৈতিক কাজগুলি কর্তব্যের বাইরে করা হয়, প্রবণতা নয়? এটা ইমানুয়েল কান্টের সঙ্গে তোমরা একটা লাইনে দেখেছো যে মনে করো এই যে কর্তব্যের বাইরে করা হয় প্রবণতা দিয়ে, মানে আমাদের আবেগ দিয়ে কোনোভাবে এটা কিন্তু হবে না। যেমন ধরো আমাদের দুই ধরনের বৃত্তি থাকে, একটা বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে একটা ইন্দ্রিয় বৃত্তি। তাহলে বুদ্ধিবৃত্তি, ইন্দ্রিয় বৃত্তি সবসময় বুদ্ধিবৃত্তিকে ডমিনেট করতে চায়, এরকম তোমরা দেখেছো, তাই না? সেখানে তোমরা পাওয়া হচ্ছে কান্টের যে কৃচ্ছতাবাদ, সেখানে তোমরা দেখবে। তাই ইমানুয়েল কান্ট যে ডিওন্টোলজিক্যাল এথিক্স তিনি দিয়েছেন, সেখানে যে নৈতিক কর্মবোধ, সেখানে উদ্ভূত যে ব্যক্তির ইচ্ছা বা প্রবৃত্তি, সেগুলি দেখা যায়। তো কান্টের নীতিবিদ্যায় সেই শ্রেণীগত বাধ্যতামূলকের কথা বলা হয়েছে। তাই এমনভাবে তোমাকে কাউকে সাহায্য করতে হবে। ধরো তোমার যদি মনে করো রাস্তায় তুমি দেখছো যে ভিখারি আছে, তার দেখে মায়া হলো, তারপর তুমি 10 টাকা দিয়ে, তো এরকম নয়। আমাদের কর্তব্য যে এই 10 টাকা আমাকে দেবো তাই দিচ্ছি, তোমার মায়ার কারণে, এই প্রবণতার ঝোঁক দেখিয়ে কিন্তু হবে না। এটা কে বলছেন? ইমানুয়েল কান্ট বলছেন, মনে থাকে যেন, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন আমি এমনি অ্যাড করেছি, যদিও মনে করো হঠাৎ এটা করতে করতে পড়তে পড়তে কোশ্চেনগুলি দেখতে দেখতে না এর মানে একটা বিষয় চলে এসছে, সেই হিসেবেই কিন্তু আমি এটাকে করেছি, বুঝছো? তো দেখো তোমরা নিটসের যারা মনে করো এমএ করেছো বা কিছু কিছু ইউনিভার্সিটিতে বিএ ক্লাসেও পড়ানো হয়, তো নিটসেকে আমরা মোটামুটি পড়েছি পোস্ট মডার্ন ফিলসফি, বা আমরা পড়েছি এক্সিস্টেন্সিয়াল ফিলসফিতে, তার অনেক কিছু পড়েছি। তার নৈতিকতা একটা আছে, প্রভু দাস নৈতিকতা, এই যে বংশ তালিকা, নৈতিকতার যে বংশ তালিকা ধরো। তো এই যে ধারণাটি মূলত নিম্নলিখিত কোন নীতিগত ঐতিহ্যের সমালোচনা করে? এটা আমরা সবাই জানি। সেই সময়কার তিনি বলছিলেন যে নৈতিকতা, নিচ্ছে তার যে নৈতিকতার বংশ তালিকার যে গ্রন্থটি রয়েছে, সেখানে মাস্টার এবং কৃতদাস, মানে যে ধরো উনি বলছেন যে একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে স্লেভ, তাই না? তার কৃতদাস মানে যে ইসে, তো তারা কি করেন, মাস্টার এবং কৃতদাস যে নৈতিকতার শিক্ষা দেন। তো তিনি এরকম ঘোষণা ওখানে করেছেন যে খ্রিস্টান নীতিবিদ্যা দাসত্বের নৈতিকতা যেখানে ভালো বলে বিবেচিত হয় এবং
যেটা উচ্চাকাঙ্ক্ষাকে নিন্দা করা হয়, তাহলে তিনি প্রধান নৈতিকতাকে যে উচ্চতর ও জীবনে ব্যবহার করা মনে করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি এই যে সমালোচনা কাদের করছেন? খ্রিস্টীয় নৈতিকতাকে তিনি সমালোচনা করছেন। বি নম্বর অ্যান্সার সঠিক হলো। তাহলে এইবার দেখো উদ্ভিদের নৈতিকতার কথা কে বলেন? আমরা সবাই জানি উদ্ভিদের নৈতিকতার কথা বলেছেন পিটার সিঙ্গার। তো কে করেছেন? পিটার সিঙ্গার। এই যে অ্যানিমাল ভেজিটেরিয়ানিজম, তোমরা যদি কোনোদিন এমএ ক্লাসে যদি থাকো, এগুলি স্পেশাল পেপার থাকে, তো ইথিক্সের মধ্যে পড়ে এগুলি। তোমরা যদি ভেজিটেরিয়ানিজম যদি কেউ পড়ে থাকো তাহলে দেখবে ওটার মধ্যে এটা কিন্তু পাবে। আমাদের ছিল সেই সময় আমাদের স্যার করাতেন কে লক্ষ্মীকান্ত পাধিসর, ওনার কাছে আমরা এটা পড়েছিলাম যে ভেজিটেরিয়ানিজম। সেখানে তাহলে উদ্ভিদ, ভেজিটেরিয়ান তো উদ্ভিদ, তাহলে উদ্ভিদের কথা কিন্তু কে বলেছেন? পিটার সিঙ্গার। লিওপোল্ড ইনি বলছেন ভূমি নীতিবিদ্যা, আর্নাইল বলছেন পরিবেশ নীতিবিদ্যা, ডিপ ইকোলজির কথা বলছেন। তো এরকম করে সবাই বলছেন, ঠিক আছে। কার মতে সমাজ একটি জৈবিক অর্গ্যানিক সত্তা? কার মতে? যেমন ধরো এখানে দেখো, এই কার মতে জৈবিক সত্তা, এটা কিন্তু আমরা জানি নীল হবস, স্পেন্সার হবে, হার্বার্ট স্পেন্সার, ঠিক আছে। মেকানিজমের কথা উনি বলছিলেন এক জায়গায়। তো সেখানে দেখো এই যে স্পেন্সার সমাজকে কি করেছেন, একটি যে জীবিত জীব বা মনে করো জৈবিক গঠন রূপে কল্পনা করেন। তো তিনি এই যে সমাজ যে রয়েছে সেই দেহের মতন একটি জৈবিক গঠন রূপে ব্যাখ্যা করেন। তো যেখানে কি হবে, যেখানে তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠন বিভিন্ন অঙ্গের মতো কাজ করবে, তারা আমাদের যেমন সমাজ, সেই সমাজের মতনই কি আমাদের যে দেহের যে গঠন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটা জায়গায় সাজানো রয়েছে, তারপর কাজ করে, ঠিক সমাজও তাই। সমাজ কেমন? সমাজও সেই দেহের মতন, যার গোষ্ঠী সংগঠন এগুলি কি সেই অঙ্গের মতন কাজ করে। তা সেই জন্য তিনি বলেছিলেন সমাজ একটি জৈবিক সত্তা। তো এরপরে দেখো নেগেটিভ লিবার্টির ধারণাটি কোন দার্শনিক স্তম্ভের সম্পর্কিত? আমরা এটা জানি নেগেটিভ লিবার্টির কথা কিন্তু বলেছিলেন ইসাই বার্লিন, ঠিক আছে। ইসাই বার্লিন ইনি বলছেন কেন? কারণ এই যে স্বাধীনতা তিনি দুটি বিশ্লেষণ করেছেন, দুটি রূপের বিশ্লেষণ করেছেন, একটা পজিটিভ লিবার্টি আর একটা নেগেটিভ লিবার্টির কথা। তো নেগেটিভ লিবার্টি মানে কি? নেতিবাচক যে স্বাধীনতা, এটা হলো এমন একটা ব্যবস্থা যেখানে ব্যক্তি কি করবে, ব্যক্তি মানে বাইরে থেকে হস্তক্ষেপ ছাড়াই নিজের কাজ করতে পারবে। তো এটাকে বলছিল তিনি নেগেটিভ লিবার্টি, ঠিক আছে। তারপরে আসি ন্যায্যতার তত্ত্ব, থিওরি অফ জাস্টিসের প্রস্তাবককে। এটা দেখো অনেকবারই এই কোশ্চেনটা ঘুরে ঘুরে আসে, আমরা জানি এটা জন রলস। কে? জন রলস তিনি দিয়েছিলেন। যেমন এটাকে যতবার ব্যাখ্যা হয়, ব্যাখ্যা তো শেষ করাই মুশকিল, কোথায় বলবো, কিভাবে বলবো, কত বলা যায়, আরো বলা উচিত, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কারণ এবার ধরো একটা টপিক দিলে এই 3 মাসে কোনো দিনও শেষ হয় যদি টপিক আলোচনা করা হয়। যখন কোশ্চেন আসে সেই সঙ্গে আমি তোমাদের টপিকের আলোচনাটা করে দিই। যেমন জন রলস তার বিখ্যাত যে গ্রন্থ রয়েছে, বলতে গেলে একদম বিখ্যাতই, এ থিওরি অফ জাস্টিস, এটা আমরা এমএ ক্লাসে পড়েছি, কারণ আমাদের পড়াতেন দেবিকা সাহা ম্যাডাম, প্রফেসর দেবিকা সাহা পড়াতেন। তো যে অরিজিনাল যে পজিশন, সেটা যে ভেইল অফ ইগনোরেন্স এগুলি থাকে, এইগুলি ধারণা দিয়ে যে সমাজের যে ন্যায্যতা রয়েছে, সেই যে প্রতিষ্ঠার নীতিগুলি তিনি কিন্তু ব্যাখ্যা করেছিলেন। তিনি সাম্য, ব্যক্তিগত অধিকারকে একটা যুক্তিসম্মতভাবে ভারসাম্য দিতে চেয়েছিলেন, মানে আলোচনা করতে চেয়েছিলেন যে সবগুলির সাথে যেন ভারসাম্য থাকে। এই ক্ষেত্রে তিনি কিন্তু এই যে ন্যায্যতার তত্ত্ব মানে যে প্রস্তাবক, তোমরা দেখো একদম পরিষ্কার করে বুঝতে পারবে, একটু দেখলেই, আর কোনো সমস্যা নেই। রাষ্ট্র মানুষের স্বভাবগত, এই মতবাদের প্রবক্তা কিন্তু অ্যারিস্টটল। কারণ অ্যারিস্টটল রাষ্ট্রকে কি মনে করতেন? একটা প্রাকৃতিক সংগঠন হিসেবে দেখেছিলেন। তো তিনি বলেছিলেন যে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল। তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র মানুষের স্বভাবগত,
রাষ্ট্র মানুষের স্বভাবগত এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি অনিবার্য। ঠিক আছে, তাহলে অ্যারিস্টটল এই ক্ষেত্রে দেখো কি সুন্দর কথা বলছে, ম্যান ইজ, এটা আমার সবসময় হাসি পায়। কিন্তু সত্যি অ্যারিস্টটল কিছু মহিলাদের সম্পর্কে খুব খারাপ কথা বলছেন, যেটা আমি তো কোনোভাবে মেনে নিতে পারি না। ফেমিনিজম পরবর্তীতে যখন পড়া হয় এবং সেই ওনার ফিলসফিকে দেখলেও খুবই বিরক্তকর বলতে গেলে, কিন্তু সেই সময় হয়তো সেটা সঠিক ছিল। কিন্তু আমি তাকে মানে অপমানিতও করতে চাইছি না, কারণ ফিলসফিতে প্লেটো অ্যারিস্টটলকে বাদ দিয়ে ফিলসফি করাও সম্ভব নয়। তো এরম যদি কেউ ভাবে যে তাকে অপমান করা হবে, না, এটা অপমান করা হবে না। রাষ্ট্রের মূল লক্ষ্য হলো মানুষের স্বাধীনতা ও সমানাধিকার রক্ষা করা, সমানাধিকার রক্ষা করা। এই মতের প্রবক্তা তোমরা যদি মনে করো একটু পড়ে থাকো, তাহলে কিন্তু প্লেটোকে লককে দেখতে পাবে, জন লক। ঠিক আছে, এই জন লক কি করেছেন, সামাজিক যে চুক্তির যে তত্ত্ব তিনি ছিলেন, সেখানে তিনি কিন্তু এইরকম বলছেন যে রাষ্ট্র গঠিত হয়েছে সেটা মানুষের অ্যাকচুয়ালি মানুষের প্রকৃতির যে অধিকার, যেমন ধরো জীবন, স্বাধীনতা, সম্পত্তি, এগুলি রক্ষা করার জন্যই কিন্তু। তাহলে তার মতটা কেমন হবে? তার মতটা এরকম হবে যে রাষ্ট্রের উদ্দেশ্যই হলো যে নাগরিকদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা। তাহলে রাষ্ট্রের মূল লক্ষ্য হলো মানুষের স্বাধীনতা ও সমানাধিকার রক্ষা করা। এটা কে বলছেন? জন লক। ঠিক আছে, সামাজিক চুক্তির যে তত্ত্ব রয়েছে সেখানে তিনি বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট। এরপরে দেখো, রাষ্ট্র একটি শ্রেণী শোষণের যন্ত্র। এই মতবাদটি কার? এই মতবাদটি লেনিনের মতবাদ। ঠিক আছে, যে রাষ্ট্র একটি শ্রেণী শোষণের যন্ত্র। কেন? লেনিন যে মার্ক্সীয় যে দৃষ্টিভঙ্গিটা তার ছিল সেটাকে অনুসরণ করছিলেন, এবং তিনি এই হিসেবেই বলছিলেন রাষ্ট্র একটি শ্রেণীর দ্বারা অপর একটি শ্রেণীর শোষণ করা যায়, তাহলে সেই অন্য একটি শ্রেণীর শোষণের যন্ত্র তৈরি হয়। তাহলে এই লেনিন তাহলে কি বলবেন? তাহলে বলবেন বুর্জোয়া রাষ্ট্রের মাধ্যমে যে শ্রমজীবী যে শ্রেণীকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে মনে করো আপার লেভেল লোয়ার লেভেলকে ডমিনেট করবে। এটাই তো আমাদের সামাজিক বর্তমান বিধি, যে রাষ্ট্র এই যে ধরো আপার লেভেলের ভিআইপি যারা রয়েছে, নেতা মন্ত্রী রয়েছে, আমরাই কিন্তু তৈরি করি, কিন্তু তারাই দেখো আমাদেরকে শাসন করে, শোষণও করে আবার কত কত ক্ষেত্রে। তাহলে রাষ্ট্র কি অ্যাকচুয়ালি কিন্তু এই যে দেখো 26,000 চাকরি চলে গেল, কার দোষ? 26,000 কি দোষ ছিল? 26,000 তো কোনো দোষ ছিল না, দোষ তো ছিল গভর্নমেন্টের। দেখো গভর্নমেন্ট, তাহলে এই যে রাষ্ট্র কি? রাষ্ট্র একটা শ্রেণী শোষণের যন্ত্র। ঠিক আছে, তো এইবার আসি, নিচের কোনটি ক্যাটেগরিক্যাল সাইলেন্সিজমের বৈধ রূপ বা মোড আর ফিগার? বলছি এ এটা বৈধ নয়, কারণ এ প্রথম ইসে বৈধ হয়, কিন্তু ই একটা বৈধ মূর্তি, এটা দ্বিতীয় বৈধ মূর্তি। কিন্তু এটা দেখো তৃতীয়, এখানে মূর্তি বৈধ হবে না, এটাও বৈধ হবে না। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে দেখো বি নাম্বার ই দ্বিতীয় সংস্থানে বৈধ। এই বৈধ মূর্তির নাম হচ্ছে ক্যাসারে, বানান বলেছি, CESARA। তোমরা একটু দেখেও নিও, আর এ লিখলাম কেন, CESARE, ক্যাসারে। ঠিক আছে, ক্যাসারে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংস্থানের একটা বৈধ মূর্তি। ঠিক আছে, এক্ষেত্রে এরকম করে করে কিন্তু আসতে পারে আমাদের 19টি মূর্তি। তো একটু কনসাস কিন্তু আমাদের থাকতেই হবে। এবার বলছে নিচের কোনটি বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ? All dogs are animals, some dogs are not animal. All men are mortal, Socrates is a man now. Some cats are black, some cats are not black. Some cats are not black. তাহলে বলছে no birds are mammals, all birds are mammals. এখানে আমাদের বুঝতে হবে এই যে এইটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এইটা রয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের বিরুদ্ধ বিরোধিতা, তাই তো? তো বিরুদ্ধ বিরোধিতা, এখানে একটা এ আর একটা আই হয়, আর এখানে হচ্ছে ই
সরি, এখানে আই আর এখানে হচ্ছে ও। তাহলে এখানে দেখো নো বার্ডস আর ম্যামল, অল বার্ড। তা নো বার্ড এটা কি কন্ট্রাডিকশন, কিন্তু এটা বিরুদ্ধ। ই আই হলে হতো সাম ক্যাটস আর ব্ল্যাক, সাম ক্যাটস আর, দুটোই তাহলে এই দুটো অধীন বিপরীত। তাহলে অল ম্যান আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, দুটোই কোথায়? অল ম্যান আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান। তাহলে এটা একটা যুক্তির মধ্যে চলে যাচ্ছে। তাহলে অল ডগস আর অ্যানিম্যাল, তাহলে এ। আর সাম ডগস আর নট অ্যানিমাল, এটা হচ্ছে ও। তাহলে এ এবং ও এইটা হবে আমাদের বিরোধিতা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। এরপরে দেখো 28, ড্যাশের মতে একটি ঘটনা কেবল একটি কারণ থাকতে পারে। ড্যাশের মতে, কার মতে? এক্ষেত্রে একটি ঘটনার একটি কারণ হবে, সেটা হচ্ছে এক কারণবাদীদের। ঠিক আছে, একটি, তারা বলেই যে একটি কারণের জন্য একটি কার্য। ঠিক আছে, এই যে মনে করো এখানে মন্দ উপমা যুক্তির সাদৃশ্য হয়, মন্দ উপমা যুক্তির সাদৃশ্য হয়, সবসময় কি হবে? এটা সব সময় অপ্রাসঙ্গিক। ঠিক আছে, সব সময় এই যে আছে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, যথার্থ যুক্তি, মন্দ উপমা সব সময় অপ্রাসঙ্গিক হবে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই জন্য না ওকে মন্দ উপমা বলা হয়। এখানে দেখো 40 নাম্বার, যদি রমা আসে তবে সোমা আসবে না, এর প্রতিকায়িত রূপটি কি হবে? তাহলে রমা যদি আসে সোমা আসবে না, রমা যদি না আসে, রমা যদি আসে সোমা আসবে, রমা যদি আসে সোমা আসবে, রমা যদি না আসে, তাহলে আমাদের রমা যদি আসে এরকম একটা লাইন লাগবে। এটা রমা আসে, তাহলে এটা একটা, এটা একটা, দেখো সোমা আসবে না, তাই সোমা আসবে না, তাই সোমা আসবে না, তাহলে আমাদের কি হবে? এইটা কিন্তু সঠিক হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে বৈশেষিক দর্শন অনুসারে সম্বন্ধ কোন প্রকার পদার্থ নয়, কারণ কি? সম্বন্ধ কোন প্রকার পদার্থ নয়, কারণ এটি একটি বিশেষ গুণ মাত্র, এটি পরস্পর ভিন্ন দ্রব্যের উপর নির্ভরশীল, এটি অনির্বাচ্য, এটি শুধুমাত্র জ্ঞানগত। এখানে আমরা জানি যে কেন বলছিল বৈশেষিক মতে সম্বন্ধ, তারা বলছিলেন এক প্রকার সত্তা নয়, বরং এটি একটি দ্রব্যের অস্তিত্বের উপর নির্ভরশীল। তাহলে এটি কি তাহলে স্বতন্ত্র পদার্থ হিসেবে তো গণ্য করা যায় না। এই যে সম্বন্ধ কোনো একটা দ্রব্যের উপর তো নির্ভরশীল হবে, তাহলে এটি দেখো এটি পরস্পর ভিন্ন দ্রব্যের উপর কিন্তু নির্ভরশীল। দেখো একদম ব্যাখ্যা যখন করা হয় আর অ্যান্সার দেখো অটোমেটিক্যালি আমাদের কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। আজকে কি একটু সময় বোধহয় বেশি নিয়ে নিচ্ছে, তো যাই হোক, দেখো নিম্নোক্ত কোনটি বৈশেষিক দর্শনের অনুভবযোগ্য গুণ? নিম্নোক্ত কোনটি বৈশেষিক দর্শনের অনুভবযোগ্য গুণ? বৈশেষিক দর্শন থেকে এটা আমরা জানি যে, নিম্নোক্ত কোনটি বৈশেষিক দর্শনের অনুভবযোগ্য গুণ নয়? অনুভবযোগ্য গুণ হচ্ছে আমরা জানি রূপ, গন্ধ, স্পর্শ, কিন্তু সংস্কার অনুভবজন্য নয়। কেন? সংস্কার অনুভব যে নয়, তো যে বৈশেষিক দর্শন অনুযায়ী এটি এমন এক গুণ যা মনে স্থায়ী ছাপ ফেলে, কিন্তু তা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। তাহলে এটা অনুভবযোগ্য গুণ নয়, তাই না? তাহলে অনুভব মানে প্রত্যক্ষযোগ্য গুণ নয়। তো অনুভব মানে এই যে বারে বারে বলা হয়েছে ন্যায় দর্শনে বা বৈশেষিক দর্শনে অনুভবকে জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে, তা সংস্কার। এরপরে দেখো বৈশেষিক দর্শনের মতে পরমাণু অ্যাটম ড্যাশ। তাহলে বলছে অ্যাটম কি দৃষ্টিগোচর, বিভাজ্য, অনিত্য, নিত্য বা অবিভাজ্য? এটা কিন্তু হবে নিত্য ও অবিভাজ্য হবে। কেন? কারণ বৈশেষিক মতে পরমাণু হচ্ছে জগৎ গঠনের মৌল উপাদান, যেমন লাইবনিজ বলেছেন। এটি নিত্য, চিরন্তন এবং অবিভাজ্য বলছিলেন। এদের মিলেই দ্রব্য কিন্তু গঠিত হয়েছে। এরপর দেখো 44, নিম্নলিখিত কোনটি গৌণ প্রমাণ নয়? নিম্নলিখিত কোনটি গৌণ প্রমাণ নয়? উপমান গৌণ প্রমাণ, কারণ কারো উপর নির্ভরশীল, শব্দ কারো উপর নির্ভরশীল, অনুমানও কারো উপর নির্ভরশীল, প্রত্যক্ষ, এই প্রত্যক্ষটি গৌণ প্রমাণ নয়।
আর বাদ বাকি সবগুলোই তো প্রত্যক্ষের উপর নির্ভরশীল, তা প্রত্যক্ষ কিন্তু আমাদের গৌণ প্রমাণ নয়। এরপরে আসি 45, ন্যায় দর্শনের তিন শূলা উদাহরণটি কোন অনুমানের ধরনে পড়ে? তিন শূলা, তোমরা সবাই জানো তিন শূলা, যেমন ধরো আকাশে মেঘ, বজ্রপাত, যে যুদ্ধ হতে পারে এমন উদাহরণ, যেখানে অভিজ্ঞতার উপর ভিত্তি করে এমন অনেক ঘটনা অনুমান করা হয় যার যে ফলাফল হবে বা কারণ সরাসরি দেখা যায় না। তো এরকম তো বলা হয় তিন শূলা। তো এক্ষেত্রে এটা কিন্তু আমাদের কি অ্যাকচুয়ালি এই যে বিষয়টা, এই যে উদাহরণটা তিন শূলাটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সামান্যত দৃষ্টির কিন্তু মধ্যে পড়ে। তোমরা কিন্তু জানো যে সামান্যত দৃষ্ট অনুমান কিন্তু এটাকেই আমরা বলি, যাকে সরাসরি দেখা যায় না। তো ঠিক আছে, তাহলে এখানে দেখো সামান্যত দৃষ্ট কিন্তু আমাদের রয়েছেই। তারপরে রয়েছে যে 26, ন্যায় মতে স্বরূপবাদ কাকে বোঝায়? স্বরূপবাদ এক প্রমাণ অন্য প্রমাণকে খণ্ডন করে, যুক্তির সাহায্যে অনুমানের খণ্ডন, বস্তু নিজের বৈশিষ্ট্যের বিরোধিতা করে, আর সাধারণ ধারণার অস্বীকৃতি। তো আমরা জানি বস্তু নিজের বৈশিষ্ট্যের বিরোধিতা করাই হচ্ছে বলা হয় স্বরূপবাদ। নিজের বৈশিষ্ট্য, দেখো নিজের স্বরূপ, স্বরূপ মানে নিজের বৈশিষ্ট্য, তাহলে আমার গুণ, তাহলে এর গুণকে এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেন স্বরূপবাদ কেমন হবে? স্বরূপবাদ হলে এমন এক যে খণ্ডন, যেখানে মনে করো কোনো মতবাদ নিজেই তার প্রকৃতির বা নিজেই তার বৈশিষ্ট্যের সঙ্গে কি সংঘর্ষিত হয়, তাহলে একেই বলা হয়েছে, কারণ ওখানে বলাই হয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে নিম্নলিখিত কোন বেদান্তাচার্য অপরিচ্ছন্ন ভেদবাদ, এই দেখো, অবিভাগ ভেদবাদ, এখানে ভাষা একটু অন্য হয়েছে, অবিভাগ ভেদবাদ মতবাদের প্রতিপাদন করেছেন। আমরা যেমন মনে করো দেখেছি যে অবিভাগ যে ভেদবাদ, সেটা হচ্ছে রামানুজ করেছিলেন। রামানুজ কেন করেছিলেন? যেমন ধরো বিশিষ্টাদ্বৈতবাদ যেটা রয়েছে, কোয়ালিফাইড নন ডুয়ালিজম তিনি প্রবর্তন করেছিলেন। তিনি অ্যাকচুয়ালি জগৎ, জীব এবং ব্রহ্মকে অপরিচ্ছন্নভাবে ভিন্ন রূপে কিন্তু ব্যাখ্যা করেছিলেন, আর সেই হিসেবেই কিন্তু এই নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, অপরিচ্ছন্ন ভেদবাদ কে করেছিলেন? এই প্রতিপাদন কে করেছিলেন? রামানুজ। কোথা থেকে এসছে? বেদান্ত থেকে। শঙ্করাচার্যের মতে মায়া কি ধরনের বাস্তবতা? মায়া একটা জায়গায় দেখেছি যে ব্রহ্মকে যতটা ব্যাখ্যা করা যতটা সম্ভব, মায়াকে ব্যাখ্যা করা ততটাই কঠিন, এরকম বলা হচ্ছিল এক জায়গায়। তো এক্ষেত্রে তোমরা দেখো মায়া কি ধরনের বাস্তবতা। তো শঙ্কর মায়াকে ব্যবহারিক সত্য বলেছেন, ব্যবহারিক সত্য, তাই না? তো যা পারমার্থিক দৃষ্টিকোণে মিথ্যা, তাহলে এই ব্রহ্মজ্ঞানের অভাবে বিভ্রম সৃষ্টি করবে, এটাই তো মায়া। তাহলে এই মায়া কি হবে? তাহলে মায়া তাহলে ব্যবহারিক সত্য হবে, তাহলে মায়া ব্যবহারিক সত্য। ঠিক আছে, এরপরে আসি আমরা 49, সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতি কিভাবে পরিবর্তনশীল? ঈশ্বরের ইচ্ছায় পুরুষের প্রভাবেই প্রকৃতি সক্রিয় হয়, প্রকৃতির মধ্যে নিজস্ব গুণের কারণে, চৈতন্য অসংঘর্ষের কারণে। তো আমরা জানি প্রকৃতির মধ্যে নিজস্ব গুণের কারণেই, কারণ তার মধ্যে 3টি গুণ রয়েছে, সত্ত্ব, রজ আর তম। বলছে শতগুণ সৎ প্রকাশক, রজ হচ্ছে চঞ্চল রজ, চঞ্চলমতি চঞ্চল রজ, আর তম হচ্ছে গুরু এবং ভারী গুণ। এই 3 গুণের যে ভারসাম্য এদিক ওদিক যখন হয়, তখনই না এর মধ্যে কি হয়, এ পরিবর্তনশীল হয়, তাই না? এই সত্য রজতমে 3 গুণের যে পরিবর্তনের ফলে আমাদের কি হয়, সৃষ্টি ও বিনাশ ঘটে বা বিকাশও হয়। তাহলে পুরুষ কিন্তু নিরপেক্ষ এক দ্রষ্টা, আমরা জানি সে আসলে কার্যকর কিন্তু এক্ষেত্রে নয়। তারপরে রয়েছে যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের অন্তর্ভুক্ত নয় এমনটি কোনটি?
অষ্টাঙ্গ যোগ আমরা জানি কি যম নিয়ম আসন প্রাণায়াম স্বাধ্যায় ধ্যান ধারণা সমাধি, তাই না? এরকম 8টা রয়েছে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এরকম হচ্ছে সিকুয়েন্স লাইনে। তো এখানে প্রাণায়াম আছে, তাই না? এখানে ধ্যান আছে, ধ্যান দেখো এই কারণ ধ্যান, প্রত্যাহার আছে কিন্তু তপও নাই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বি নাম্বার অ্যান্সার সঠিক। 51 নাম্বার, সাংখ্য দর্শনে অব্যক্ত শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? হোয়াট ইজ অব্যক্ত? অব্যক্ত বলতে বোঝানো হয়েছে, মনে করো এখানে যে প্রকৃতিকে বোঝানো হয়েছে না, যা কখনো বিকার রূপে প্রকাশ পায়নি, বা ধরো একটি প্রকৃতির অবস্থায় অবস্থান করে এবং মহৎ ইত্যাদি বিকারে প্রকাশিত হয়, তার মানে অপ্রকাশিত প্রকৃতি, এই অব্যক্তকে বলতে বোঝানো হয়েছে অপ্রকাশিত প্রকৃতি। 52, যোগ দর্শনের চিত্তবৃত্তির নিরোধ বলতে কি বোঝায়? চিত্তবৃত্তির নিরোধ, যোগস চিত্তবৃত্তির নিরোধ। তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে আসলে চিত্তের সঙ্গে সকল প্রকার বিক্ষেপ বন্ধ করা। এবার তোমাদের এটার বিষয় আমি বলছি যে যোগসূত্রে কিন্তু একটা দেখবে যোগস চিত্তবৃত্তির নিরোধ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যোগ হলো চিত্ত এবং বৃত্তির, মানে বিভিন্ন বৃত্তি, যেমন ধরো বিক্ষিপ্ত চিন্তা, স্মৃতি, কল্পনা, এগুলি নিরোধ। তাহলে এতে আমাদের চেতনার একাগ্র হয়, এতে আমাদের একাগ্রতা বৃদ্ধি পায়, এই যে চেতনার। তো চিত্তের সকল প্রকার বিক্ষেপকে বন্ধ করাই হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। এরপরে আসি 53, মীমাংসা দর্শন অনুযায়ী কোনটি অপ্রমেয় মানে অজ্ঞানযোগ্য নয়, অপ্রেমেয় বলে বিবেচিত শব্দ? ঈশ্বর, ধর্ম, কর্ম। ঈশ্বর। কেন? কারণ মীমাংসা দর্শন প্রাথমিক এবং যে প্রাচীন যেটি হোক পূর্ব মীমাংসা, এর ধারায় যদি আমরা দেখি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়, কিন্তু তাদের মতে অ্যাকচুয়ালি যে বেদের নিয়ম এবং এই যে বচনগুলি আছে যে চিরন্তন এবং এগুলি কর্ম নির্ধারক, তাহলে ঈশ্বর একটি প্রমাণযোগ্য বস্তু নয় কিন্তু আসলে। তাহলে সেক্ষেত্রে তাই অপ্রমেয়। তাহলে কুমারিল ভট্ট ঈশ্বরের যখন কিছু রূপ অ্যাকচুয়ালি স্বীকার করেছিলেন, কিন্তু প্রাচীন মীমাংসার দর্শন ঈশ্বরকে অনাবশ্যক বলে মনে করেন যে ওটার সে দরকার নাই ওটার। ঠিক আছে, আমার কি দরকার? আমার দরকার হচ্ছে কর্ম দরকার। তাহলে মীমাংসা দর্শন অনুযায়ী কোনটি অপ্রমেয়? ঈশ্বর হবে। তার শব্দ ঠিক আছে, কারণ তারা স্বীকার করছে, ধর্মকে স্বীকার করছে, আবার কর্মকেও স্বীকার করছে। ঠিক আছে, এরপরে মীমাংসা দর্শন অপূর্ব বলতে কি বোঝায়? অপূর্ব কি আসলে? অপূর্ব আসলে এক ধরনের, আমরা সবাই জানি মোটামুটি কর্ম এবং কর্মফলের যে মধ্যে যে যোগসূত্র, অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি ব্যাখ্যা করি মনে করি, তাহলে আরো অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। যে মীমাংসকরা যেভাবে এটাকে ব্যাখ্যা করেন অপূর্বকে, যে যোগ্য বা বৈদিক যে কর্মগুলি রয়েছে না, সেগুলি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফল পাই না। কিন্তু তাহলে এটা যে কিছু একটা অবশ্যই সৃষ্টি হবে বা হয়, যা পরে ফল উৎপাদনে সহায়ক হবে। যেমন মনে করো পুত্র সন্তান প্রাপ্তির জন্য যোগ্য করা, তারপরে পুত্র সন্তানের সাথে সাথে কি আর পুত্র হয়। তাহলে এই যে অনির্দিষ্ট বা অদৃশ্য বা মধ্যবর্তী এই যে শক্তি, এই যে এই যজ্ঞ করার পরে আর ফল প্রদানের এই মধ্যের যে শক্তি, এই শক্তিকে অপূর্ব বলা যায়। অ্যাকচুয়ালি এই অপূর্ব মানে এক ধরনের শক্তি, তাহলে এটি ইন্দ্রগ্রাহ্য কিন্তু আসলে নয়। তাহলে বলতে কি বোঝানো হয়েছে? এখানে বলতে বোঝানো হয়েছে যে ফল এবং কর্মের মধ্যবর্তী অনির্দিষ্ট যোগসূত্র, তাই না? এটাকে বলতে বোঝাবে। এরপরে দেখো 55, চারবাক দর্শন অনুযায়ী আত্মার অস্তিত্ব সম্পর্কে তাদের অবস্থানকে। চারবাক দর্শন অনুযায়ী আত্মার অস্তিত্ব, তারা কি করবে? তারা আত্মা শুধুমাত্র একটা কল্পনা করবে। তো আত্মা চিরন্তন, আত্মা ব্রহ্মের অংশ, আত্মা পরম, দেখবে সব তো স্পিরিচুয়াল স্পিরিচুয়াল স্পিরিচুয়াল।
আত্মা শুধুই একটা কল্পনা, এছাড়া আর তারা কিছুই বলবেন না, কারণ তারা আত্মা মানেন না। ঠিক আছে, এরপরে দেখো চার্বাকরা কি করবেন, আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন। তারা অ্যাকচুয়ালি কি করেছেন, তারা বলছেন আত্মা, পরলোক, পুনর্জন্ম এগুলি তো আমাদের নয়, আমরা এগুলি অ্যাকচুয়ালি সমাজ এগুলি তৈরি করেছে, তাই আছে। এগুলো ভয় দেখানোর এক প্রকার। ধূর্ত যে ব্রাহ্মণরা রয়েছে তাদের এক চালাকি। বৌদ্ধ দর্শনে পঞ্চস্কন্ধ কি বোঝায়? পঞ্চস্কন্ধ কি কি? আসলে সবার প্রথমে সেটা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, তাই না? এই পাঁচটা উপাদান একসঙ্গে মিলে একটা ব্যক্তিত্ব গঠন করে। অ্যাকচুয়ালি বৌদ্ধরা আত্মা তো মানেন না, তাই তাদেরটা অনাত্মবাদ। কিন্তু এই যে পঞ্চস্কন্ধের সমষ্টি, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ব্যক্তিত্ব উৎপন্ন করে, তার ব্যক্তিত্ব গঠনের উপাদান হতে পারে। এখানে দেখো 5টি ধর্মগ্রন্থ রয়েছে পঞ্চতত্ত্ব আত্মার গঠনে, যে ব্যক্তির গঠন উপাদান দেখছো, ব্যক্তির গঠনের উপাদান হচ্ছে এই পঞ্চস্কন্ধ, বুঝছো? এরপরে দেখো মধ্যমার্গ কি বোঝায়? বলছে ভোগবাদ ও সুখবাদ উভয়ের সংমিশ্রণ, কর্তব্য ও বৈদান্তিক মতের মিলন হবে না। এটা কঠোর সাধনা, কঠোর সাধনা তো হবে না মধ্যমার্গ, কেবল ভোগের। তাহলে উপরেটা হবে ভোগবাদ ও দুঃখবাদের উভয়ের সংমিশ্রণ। কেন? কারণ গৌতম এই ক্ষেত্রে মধ্যমার্গ হলো, মধ্যমার্গ বলতে গিয়ে তিনি বলছেন এই মধ্যমার্গ হলো কেমন একটা মার্গ, যে ভোগ ও আত্মনিগ্রহ এই দুই চরম পথ এড়িয়ে কিন্তু আমাদের চলতে হবে। এবং এর জন্য তিনি কিন্তু কি করেছেন, 8টি মার্গ তিনি তৈরি করেছেন। সম্যক দর্শন, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, এরকম করে কিন্তু তিনি বানিয়েছিলেন, তোমরা সবাই জানো। এরপরে দেখো জৈন মতে জগতের মৌল উপাদান কয়টি? তাহলে জৈন মতে জগতের মৌল উপাদান, আমরা এক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি যে জৈন মতে জগতের মৌল উপাদান কিন্তু আমাদের কাছে 6টি। এর আগে আমি একদিন একটা কমেন্টের মধ্যে দেখলাম, আমার কমেন্টে বলছে যে স্যার এটা মনে করেন যদি পুদ্গল হয় কি করে, এরকম একটা, কারণ পুদ্গল চেতন দ্রব্য, কিভাবে? অ্যাকচুয়ালি আমি তাকে কমেন্ট করে যদি জেনেছি এটা দেখো, অ্যাকচুয়ালি না জানা ভুল নয়, এটা জানাটাই আমাদের কাজ। কিন্তু এক্ষেত্রে তো আর একবার আমি তাকেও মানে যে এটা বলছি তারটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি তো এমনিও কিন্তু কমেন্ট তাকে করে দিয়েছি, হয়তো সে দেখবেই। আর যদি এখনো দেখে থাকেন আপনি, বা তুমি বলবোই, আমি তুমি বলছিলাম প্রথম থেকে। তো এক্ষেত্রে আমি বলি আমাদের 6টি কিন্তু যে মৌলিক উপাদান রয়েছে। তাহলে একটা হচ্ছে জীব, যা চেতন বা আত্মা। এক্ষেত্রে একটা বলা যায় পুদ্গল, যাকে অচেতন বলা হয়েছে, বা নির্জীব বলা হয়েছে, যা অচেতন বা বস্তু বা পদার্থ। আরেকটা বলা হচ্ছে ধর্ম, গতির মূল সূত্র। অধর্ম হচ্ছে যে বিরামের মূল সূত্র, তাই না? আকাশ, সেটা হচ্ছে মহাশূন্য, ও কাল, এটা হচ্ছে সময়। এই 6টি উপাদান একত্রে অজীব বলা হয়, যা জড় পদার্থকে নির্দেশ করে, তাই না? তাহলে জৈন দর্শন এই 6টি উপাদানকে দ্রব্য বলা হয়, এবং এগুলি চিরন্তন ও শাশ্বত বলে মনে করা হয়। ঠিক আছে, তো দেখো এইবার মনে করো এই দ্রব্যগুলি মহাবিশ্বের সবকিছু গঠন করে জৈন মতে, কিন্তু অ্যাকচুয়ালি জৈন মতে এটা কিন্তু মনে করতে হবে কিন্তু। তো এক্ষেত্রে আমাদের মূল উপাদান কয়টি? মূল উপাদান 6টি। ঠিক আছে, এরপরে রয়েছে সপ্তভঙ্গি ন্যায়, স্যাদবাদ কি বোঝায়? স্যাদবাদ কি বোঝায়? স্যাদবাদ অ্যাকচুয়ালি আমাদের বোঝায় 7 ভাবে সত্যের উপস্থাপন করা। স্যাদ অস্তি, স্যাদ নাস্তি, স্যাদ অস্তি চ নাস্তি চ, এইরকম করে বোঝায় না? তো এক্ষেত্রে আমরা কিন্তু এটাকেই দেখি। আর একটা রয়েছে অদ্বৈত মতে বাক্যকে অর্থবোধক হতে গেলে কয়টি শর্ত থাকতে হবে? কয়টি থাকতে হবে বলো? 4টি শর্ত থাকতে হবে। কি কি শর্ত থাকতে হবে? এক তো মনে কর তারা কেন থাকতে হবে আমি সেক্ষেত্রেও বলছি, কারণ ধরো থাকতে হবে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি বা সান্নিধ্য। আসক্তি কত সান্নিধ্য বলা হয়েছে, কত সময় এটাকে নৈকট্য বলা হয়েছে, এবং তাৎপর্য। এই 4টা, তাহলে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি আর তাৎপর্য।
কেন এই 4টি থাকতে হবে? কারণ তারা তো বিশেষত বেদকে তারা তো শব্দ জ্ঞানের উৎস বলছেন, বেদকে তারা অভ্রান্ত বলছেন। তাহলে এক্ষেত্রে শব্দের যদি মনে করো মাত্রা যদি সঠিক না হয়, অর্থবোধক যদি না হয়, তাহলে কিন্তু শব্দ প্রমাণও তার জ্ঞান উৎপন্ন করবে না। তো এই হচ্ছে তোমাদের ছিল 7টি কোশ্চেন। তো এই সেটটা আমি এরকম করেই রেখে দিয়েছি। তো আশা করি তোমাদের কাজে লাগছে বা তোমরা দেখছো এই পর পর কিছু ভিডিও মোটামুটি কয়েকদিন হবে। তো এর আগেও আমি বলছিলাম মাকে নিয়ে প্রচুর ব্যস্তই রয়েছি, ঠিক আছে। তো এখনো ব্যস্তই রয়েছি, এর ফাঁকেই এই ভিডিওগুলি করছি। তো আমারও যেখানে থাকি সেখানেও পরীক্ষা চলছে। তো আশা করি তোমাদের কাজে দিবে বা কাজে দিচ্ছে। বেশি আর উল্টোপাল্টা কথা বলছি না, ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।